আবারও ডক্টর ইউনূস সরকার কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে, যেটা যুগান্তকারী সিদ্ধান্ত, যুগ শ্রেষ্ঠ সিদ্ধান্ত, ঐতিহাসিক সিদ্ধান্ত। সিদ্ধান্তটার প্রভাব, তাসির, ফলাফল এতটাই বেশি যে বাংলাদেশের 54 বছরের রাজনীতির যে মূল সমস্যা, এর মানে কারচুপি নির্বাচন, এই সমস্যার সমাধান হবে বা গ্রহণযোগ্য সমাধানের সিদ্ধান্ত দিয়েছে। এই একটা দুইটা সিদ্ধান্তে বাংলাদেশের রাজনীতির গতিপথ একদম পাল্টে যাবে, যেটা ডক্টর ইউনূস সিদ্ধান্ত নিয়েছে। মজার বিষয়, একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে ইউনূস সরকার, ঐক্যমত্য কমিশন। এটা কিন্তু বিএনপির বিরুদ্ধে, যে বিএনপি এগুলো চাচ্ছে না কিন্তু হচ্ছে। যেমন একই ব্যক্তি দুইবার, একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হতে পারবেন না, বিএনপির বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিয়েছে এটাও যুগান্তকারী। এবারে সিদ্ধান্ত এর চাইতে বড়, প্রধান বিচারপতি নিয়োগ। যেমন বিএনপির একটা মৌলিক কনসেপ্ট আছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে খর্ব করছে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনাগুলো, অতএব এগুলো মানা যাবে না। প্রধানমন্ত্রী হাত পা বেঁধে দিচ্ছে, এনসিসির বিরোধিতা করছে, নানান কিছু, যে এটা কে করবে এটা কে করবে না, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নিয়োগ কিভাবে হবে, নানান বিষয়ে বিএনপির অভিযোগ যে সরকার বা সরকারের প্রস্তাবনাগুলো প্রধানমন্ত্রী হাত পা বেঁধে দিবে, এতে আরো জটিলতা তৈরি হবে। এবং ফাহাম আব্দুল সালামদের মতো ডেসপিকেবল মাদারবোর্ডরাও দেখবেন যে এই বয়ান বা এর পক্ষে লেখালেখি করে যে না 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 না, এটা প্রধানমন্ত্রী হাত পা বেঁধে দিবে, এটা ঠিক হচ্ছে না, এতে জটিলতা তৈরি হবে। কিন্তু না, বিএনপির এসব চিন্তা দর্শন বা এইসব থিওরির ঊর্ধ্বে উঠে এগুলোর বিরুদ্ধে, যে এগুলোকে উপেক্ষা করে, ওভারলুক করে, জনগণের আশা আকাঙ্ক্ষা, জনগণের প্রত্যাশার ভিত্তিতে, অধিকাংশ রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ডক্টর ইউনূস সরকার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। নীরবে নিভৃতে একটা বড় কাজ হয়ে গিয়েছে, বিশাল কাজ, বিরাট অর্জন। বাংলাদেশের 54 বছর রাজনীতির মূল সমস্যা ছিল সুষ্ঠু নির্বাচন, এবং এই নির্বাচনের কারচুপিটা কে করত? সাধারণত ক্ষমতাসীন দল করত। যারা ক্ষমতায় আসতো তারাই নির্বাচনে কারচুপি করতো। জিয়াউর রহমান ক্ষমতায় এসে নির্বাচনে কারচুপি করেছেন, এরশাদ ক্ষমতা এসে নির্বাচনে কারচুপি করেছেন। বাংলাদেশের সর্বপ্রথম শেখ মুজিব দায়িত্ব নিয়েই নির্বাচনে কারচুপি করেছেন। 73-এ সেই জঘন্য নির্বাচনের কথা আপনারা জানেন। এক পর্যায়ে তো শেখ মুজিব নির্বাচনে বাদ দিয়ে দিল। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ সবাই ভোট চোর। 91 সালে বিএনপি ক্ষমতা এসে মাগুরার উপনির্বাচনে সেই কলঙ্কজনক অধ্যায় ঘটিয়ে দিল, পুরোপুরি বিএনপি ভোট চোর। আর বিএনপি 2001 থেকে 2006 ভোট চুরি সব বন্দোবস্ত করেছিল আবার ক্ষমতায় আসতে। জামাতও তার সহযোগী ছিল। ভুয়া ভোটার তালিকা প্রণয়ন, বিচারপতিদের বয়স বাড়ানো, তত্ত্বাবধায়ক সরকার বিকৃত করা, কত কিছু করেছে। আওয়ামী লীগের কথা তো জানেনই। এর মানে যারাই ক্ষমতায় আসে তারাই ভোট চুরি করতে চায়। এবং ভোট চুরি, মেকানিজম, কারচুপি এগুলো কিভাবে করে? নির্বাচন কমিশনে নিজেদের লোক বসিয়ে তাদের মাধ্যমে করায়। এজন্য বাংলাদেশের 54 বছরের ইতিহাসে প্রধানতম সমস্যা সুষ্ঠু নির্বাচন না হওয়া। আর সুষ্ঠু নির্বাচন না হওয়ার পেছনে সরকারি দল এবং তাদের পকেট কমিশন, নির্বাচন কমিশন দায়ী। এটা হচ্ছে মূল জায়গা। এই জায়গাটার একটা সমাধান চমৎকার ভাবে হয়েছে বলে আমরা মনে করি, যদিও বিএনপি এইসব ফিলোসফিতে বিশ্বাস করে না। কিভাবে? আমি আসছি সেদিকে। আমি যে কথাটা বলি বারবার, বিএনপি ভুয়া, বিএনপি ধৈঞ্জা, বিএনপির ভবিষ্যৎ নেই, বিএনপি থাকবে না, বিএনপির কোনো কথা বাংলাদেশে বাস্তবায়ন হবে না। কারণ বিএনপি গণবিরোধী রাজনীতি করছে, বিএনপি ভারতপন্থী রাজনীতি করছে, বিএনপি চান্দাবাজি, লুটপাট আর পুরনো বন্দোবস্তের রাজনীতি করছে। নতুনত্বকে বিএনপি ওয়েলকাম করতে রাজি না। পরিবারতন্ত্রের দল বিএনপি, 10% খাম্বার দল বিএনপি। দর্শক, সিদ্ধান্তটা আগে হয়েছে 23 জুলাই, কিন্তু এটা নিয়ে তেমন আলোচনা হয়নি। কিন্তু এটা অনেক বড় কিছু, অথচ এটা নিয়ে টক শো, ফিচার লেখা, কলাম লেখা, অনেক কিছু হতে পারতো, কিন্তু এটা নিয়ে তেমন আলাপ আলোচনা হয়নি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সভায় সকল রাজনৈতিক দল, বিএনপি, জামাত, এনসিপি সকলে, যদিও এর মূল ফিলোসফিতে বিএনপি বিরুদ্ধে, আমি আসছি সেদিকে। আগামীতে প্রধান নির্বাচন কমিশনার সহ সকল নির্বাচন কমিশনার সরকারি ও বিরোধী দলের ঐক্যমতের ভিত্তিতে নিয়োগ দেওয়ার ব্যাপারে একমত হয়েছে। সংবিধান সংশোধনের মাধ্যমে এই নতুন পদ্ধতি কার্যকর করা হবে, যাতে ভবিষ্যতে কোনো সরকার ইচ্ছে মতো পরিবর্তন করতে না পারে। তো দর্শক, এখন এতেই সব সমস্যার সমাধান কিভাবে? নির্বাচন কমিশন, হাসিনা, বিএনপি প্রত্যেকের মনের মতো নিয়োগ করতো। কে এম হাসানকে সিইসি নিয়োগ করতে কত ঝামেলা, কি করেছিল মনে আছে আপনাদের? তো এরকম বাটপারি বিএনপি করেছে, আওয়ামী লীগ করেছে, সেম বাটপারি। জাস্ট বিএনপি ধরা পড়েছে, আওয়ামী লীগ ধরা পড়েছে দেরিতে। বিএনপি শুরুতেই মারা খেয়েছে, আওয়ামী লীগ মারা খেয়েছে দেরিতে। কিন্তু দুই দলে কিন্তু সেম বাটপার, কোনো পার্থক্য করতে পারবেন না আপনি। এখন হাসিনা বা বিএনপি কি করতো? ওই যে প্রধানমন্ত্রী ইচ্ছে মতো সিস্টেমে বয়স বাড়ি হোক, যেভাবে হোক, একটা সিস্টেমে একজনকে বানিয়ে দিত প্রধান নির্বাচন কমিশনার বা অন্যান্য কমিশনার। আবার হাসিনা এসে একটা আইন করলো। ওই হাসিনা আগে ভাগে ডামি পার্টি কিংবা কিংস পার্টি রেডি করে রেখেছে, সেই তরিকত ফেডারেশন, অমুক তমুক, বালসাল, হাবিজাবি, এরা যাদের নাম দেয় এরাই হয়ে যায়। আসলে ওটা সব হাসিনার মেকানিজম।
হাসিনার ডিজিএফআই এর মাধ্যমে এগুলো করাতো, বিরোধী দলের কোনো ভূমিকা ছিল না। কিন্তু না, এখন যেটা হয়েছে, সরকারি দল বিরোধী দল সবাইকে একমত হতে হবে, নইলে সে নির্বাচন কমিশন হতে পারবে না, আর কমিশনার হতে পারবে না, সিইসি হতে পারবে না। এর মানে এই দুই দল মিলে করবে, আর দুই দল মিলে করতে উভয়ের কাছে আস্থাযোগ্য, অথবা এই যে দুই দল মিলে পুরো নির্বাচন কমিশন গঠন করতে হবে, প্রধান সরকারি দল এবং বিরোধী দল। এতে যেটা হবে, রাষ্ট্রীয় কিছু লোক তৈরি হবে যারা কোনো দলের দালালি করবে না, যেমন কোনো সচিব, সেনাবাহিনীর অফিসার বা বিশ্ববিদ্যালয়ের ভিসি, যারা দালালি মুক্ত ভাবে তারা রিটায়ার্ডে যাওয়ার চেষ্টা করবে। যাদের একটা উদ্দেশ্য থাকবে যে আমরা নিরপেক্ষভাবে আছি, এটা মানুষ জানুক, এবং পরবর্তীতে আমাদের নিরপেক্ষতা দেখে দুই দলে যেন আমাদেরকে চুজ করে। এই ধরনের লোকও তৈরি হবে, এবং এই সরকারি দল বিরোধী দল বাধ্য হয়ে এই ধরনের নিরপেক্ষ লোকই খুঁজে বের করতে বাধ্য হবে, কিছু করার নেই। এটা হচ্ছে যুগান্তকারী, যুগ শ্রেষ্ঠ সিদ্ধান্ত, এবং এর মাধ্যমে ওই নির্বাচনে কারচুপি সমস্যার সমাধান হবে। ধীরে ধীরে সরকার চমৎকার চমৎকার সিদ্ধান্ত নিচ্ছে। এটা একটা বিষয় দর্শক। আর একটা হচ্ছে, আরো অনেক ডাইমেনশন আছে এই সিদ্ধান্তের মধ্যে, কিন্তু মৌলিক বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। হাসিনার যত জঘন্য কাজ, তার মধ্যে একটা ছিল স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙে ফেলা। ওটা আওয়ামী লীগ পুনর্বাসন বঞ্চিত আওয়ামী লীগকে সুযোগ সুবিধা দেওয়ার একটা বিভাগে পরিণত করেছিল। কিন্তু না, এই সরকার এসে সে আগের জায়গায় ফিরিয়ে নিয়েছে। এখন এই যে একদম রুট লেভেল পর্যন্ত মাস্তানি চলে যাওয়া, দলীয়করণ সবকিছু না, এটা থাকবে না। সমাজে কিছু ভালো লোক তৈরি হবে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষক, আইনজীবী, অনেকে আছে যে কোনো রাজনীতি করবে না, কিন্তু সমাজের কাছে গ্রহণযোগ্য হবে। তাদেরকেই চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এমনকি সিটি কর্পোরেশন মেয়র বানাবে। বিখ্যাত লোক, টাকা পয়সা আছে, দান খয়রাত করে, ভালো লোক, সে সিটি কর্পোরেশন মেয়র হবে। এই জন্য কোনো দলের পা চাটতে হবে না তার। সেই যুগে আবার বাংলাদেশ ফিরে গেছে। অসাধারণ সিদ্ধান্ত সত্যি দর্শক। এর মধ্যে দিয়ে বাংলাদেশ 54 বছরের সমস্যার গ্রহণযোগ্য সমাধান হবে বলে আমরা আশা করি। জামাত শিবিরের বিরুদ্ধে ছাত্রদল সভাপতি লিমিট ক্রস করেছেন। কত বড় ঘটনা ঘটিয়েছেন, আপনি অবাক হবেন। এই ছাত্রদল সভাপতি পান্ডার বিরুদ্ধে আমাদের কঠিন ঘোষণা দিতে হবে। ইসলামপন্থী আলেম ওলামা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা দ্রুত জেগে উঠুন, এই পান্ডাদেরকে শায়েস্তা করুন, নইলে বিপদ আছে আপনাদের কপালে। আমি অবাক যে নিচে নামতে নামতে এই পান্ডারা, এই অশিক্ষিত মূর্খরা এত নিচে নামতে পারে। রাকিবুল ইসলাম রাকিব এক গন্ড মূর্খ, ফালতু অ্যাবসার্ড একটা ছেলে, কোনো পড়াশোনা নাই, কোনো এলেম জ্ঞান নাই, মূর্খ টাইপের একটা ছেলে, মাথা মোটা। এ জামাত শিবির বা চরমোনা এদের বিরোধিতা করবে, ইটস গুড। রাজনীতিতে প্রতিপক্ষ, বিরোধিতা, প্রতিদ্বন্দ্বিতা এগুলো থাকবে, কিন্তু একটা লিমিটের মধ্যে। কিন্তু লিমিট ক্রস করেছে, এই লিমিট ক্রসের মেডিসিন দিতে হবে। আলেম ওলামাদেরকে ঐক্যবদ্ধ হতে, ইসলামপন্থীদের, ইসলামের বিরুদ্ধে লেগেছে। এই ছাত্রদল বিএনপি এরা ইসলামের শত্রু, এরা দেশের শত্রু, জাতির শত্রু, গণতন্ত্রের শত্রু। এরা একটা গোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলার ন্যারেটিভ নির্মাণ করছে। দর্শক, এই রাকিবের বক্তব্য দেখেন, মসজিদ একটি পবিত্র স্থান, ঠিক আছে, কিন্তু একটি গুপ্ত গোষ্ঠী মানে জামাত শিবির, এরা গুপ্ত বলতে কাদেরকে বোঝায়? জামাত শিবিরকে বোঝায়, এতে তো আর কোনো সন্দেহ নাই। তবে ওদের ভয় আছে, ওরা সবসময় এই গুপ্ত গোষ্ঠী মানে জামাত শিবির এটা আবার বলতে পারে না, কারণ জামাত শিবির বললে তখন তার গুপ্ত থাকে না। দেখেন ওদের ন্যারেটিভ কতটা হালকা, ওদেরকে যে অশিক্ষিত, মাথা মোটা, মূর্খ বলি, তার কারণ কি? এরা বলছে একটি গুপ্ত গোষ্ঠী, আবার গুপ্ত গোষ্ঠী কারা সেটা তারা জানে, মানে জামাত শিবির। আরে ভাই, আপনি যদি তাদেরকে চেনেন, জানেন, তাহলে এরা গুপ্ত থাকে কিভাবে? গুপ্ত হচ্ছে যে আপনি চেনেন না, জানেন না, বোঝেন না, আপনি ধোকায় পড়েছেন, তাহলে সেটা গুপ্ত। আরে গুপ্ত রাজনীতি নিয়ে অনেক কথা বলেছি। এই বিএনপির এই পান্ডারা যতদিন থাকবে, এদেরকে শায়েস্তা করার জন্য প্রয়োজনে গুপ্ত রাজনীতি চলবে। এই ছাত্র দলের আশেপাশে সব শিবির থাকবে, কিচ্ছু করতে পারবে না। এরপরে যখন সময় হবে, ছাত্র শিবির যেরকম শিবিরের ছাত্রলীগের কলিজার মধ্যে থেকে সময় মতো কলিজার মধ্যে ছুরি ঢুকিয়ে দিয়েছে, ক্যাম্পাস থেকে পিটিয়ে ছাত্রলীগকে বের করে দিয়েছে ছাত্রলীগের ভিতরের থেকে, ওরকম ছাত্র দলের আশেপাশে ভিতরের থেকে প্রয়োজনে পিটিয়ে এদেরকেও শায়েস্তা করবে। কারণ আকামের রাজনীতি, ছাত্রলীগের রাজনীতি ছাত্রদল করছে, তো ওদেরকে শায়েস্তা করতে হলে প্রচলিত রাজনীতিতে সম্ভব নয়। এই জন্য কিছু কৌশল হেকমত থাকবে। সারা পৃথিবীতে যত বিপ্লবী শক্তি বা যত সফল গোষ্ঠী আছে, সবাই মোরাললেস গুপ্ত রাজনীতি করেছে। এরা গুপ্ত বলুক, আর হেকমত বলুক, আর কৌশল বলুক, আর স্ট্র্যাটেজি বলুক, মাও সেতুং বলেন আর লেনিন বলেন, আর যে রাজনীতি, এমনকি হিটলার বলেন, পৃথিবীতে যত সফল নেতা আছে, এমনকি কংগ্রেস, মুসলিম লীগ, এরাও এটা করেছে। আওয়ামী লীগ করেছে, জাসদ করেছে, বিএনপি করেছে। গত 15 বছরে বিএনপি করেনি? আমি জানি না, আমাদের কি ভূগোল বোঝাতে পারবে?
ছাত্র দলের প্রত্যেকটা নেতাকর্মী গুপ্ত রাজনীতি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা নেতাকর্মী, রাকিব নাসির সহ সবাই। আজকে ছাত্র দলের নেতাদের আমরা সবাইকে চিনি, এরা সবাই ফলে থেকেছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা প্রায় শেষ পর্যন্ত। এরা জয় বাংলা স্লোগান দিচ্ছে, আমি নিজে দেখেছি আমার নিজের চোখের সামনে, এটা থার্ড সোর্স থেকে কোনো অ্যানালাইসিস নয়। জয় বাংলা স্লোগান দিয়েছে, মিছিল করেছে, বলেছে না আমি আওয়ামী লীগ করি, আমি ছাত্রলীগ করি, আমরা বিএনপি করি না, কিন্তু গোপনে গোপনে দিনে মিছিল করতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাতে শহীদ মিনারের কোণে। আমি নিজে গিয়েছি গত ওদের সাথে চা খাওয়াইছি কয়েকটা জায়গায়। এটা গুপ্ত রাজনীতি কিভাবে করতো? দিনে মিছিল করতো জয় বাংলার, তারপরে ছাত্রলীগের গেস্ট রুমে অংশগ্রহণ করতো রাত 9টায়, তারপরে কিছুক্ষণ পর এক একটা হলের জন্য এক একটা গোপন জায়গা ছিল। কারো কারোর জন্য শহীদ মিনার ঢাকা মেডিকেলের পাশে পলাশীর শেষ প্রান্তে, কারো কারোর জন্য আজিমপুর, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল মোতালেব প্লাজা। মোতালেব প্লাজা আপনারা জানেন, মোতালেব প্লাজা, স্টান প্লাজা, আবার এলিফ্যান্ট রোডের বিভিন্ন জায়গা, এলিফ্যান্ট রোডের স্টার হোটেল, এইসব জায়গায় ছাত্র দলের আড্ডা হতো। 2010 থেকে 2015 সালের কথা বলছি, তারপরে ওইটা ছাত্র দলের সবাই গুপ্ত রাজনীতি করেছে। তা আমাদেরকে এগুলো বুঝালে কাজ হবে? এদেরকে মাথা মোটা মূর্খ বলি আমি এমনি এমনি? আর জামাত শিবিরকে যদি বলে যে একটি গুপ্ত গোষ্ঠী, আবার জানে তারা কারা, তাহলে তো গুপ্ত থাকে না। একটি গুপ্ত গোষ্ঠী মসজিদকে রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। দেখেন, জামাত শিবির মসজিদে প্রোগ্রাম করে, এটা ঠিক, সেটা নিয়ে আপত্তি করছে, এর মানে লিমিট ক্রস করেছে। মসজিদে প্রোগ্রাম তো ওরাও করে, এই কথা বলেছে মসজিদে, এর মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ দোয়া অনুষ্ঠান আয়োজন করেছে, এটা কি রাজনৈতিক কার্যক্রম না? তো ওরা ওদের মতো মূর্খ যে উজু করতে পারে না, প্রস্রাব করে পানি নেয় না, এ যদি মসজিদে প্রোগ্রাম করতে পারে, আর জামাত শিবির কোরআন হাদিসের দার্স দিতে পারবে না মসজিদে বসে? হাসিনা যেটা ঠেকাতে পারেনি, এইটা ঠেকাতে চাই এই রাকিবরা। আপনি চিন্তা করেন কত বড় অপরাধী, কত বড় জালেম, কত বড় ধর্ম বিদ্বেষী, মসজিদে বসে প্রোগ্রাম করছে, এটাকে বলছে মসজিদকে রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে। আচ্ছা, একটি গুপ্ত গোষ্ঠীকে, চরমনাইয়ের লোকজন তো প্রকাশ্যে মসজিদে করে, তুমি ঠেকাও পারলে, তোমার বাপ ঠেকাইতে পারবে? জিয়াউর রহমান কবর থেকে উঠে ঠেকাতে পারবে? জামাত চরমনাই এরা ইচ্ছা মতো মসজিদে প্রোগ্রাম করবে, ইমাম মসজিদ সব এদের। এ বলছে যে ওদের পন্থী কিছু ওলামা লীগের বাটপার আছে, মূর্খ হুজুর, এরা ইমামতি করে না কিন্তু জেলার শ্রেষ্ঠ ইমাম হয়। এরা যদি মসজিদ নিয়ে কথা বলতে আসে, এটা লিমিট ক্রস না? কি বলছে দেখেন, আরো সামনে আছে। ফজরের নামাজের পর তারা মসজিদে মিটিং করে এবং অশোভন আচরণে জড়ায়। আচ্ছা, ফজরের নামাজের পর মসজিদে মিটিং করে, এটাও ঠিক আছে। অশোভন আচরণে কোথায় জড়িয়েছে? আর অশোভন আচরণে জড়ালেও ফজরের নামাজের পর মিটিং করাটা অন্যায় কি? মসজিদের ভেতরে বসে তোমাদের মতো দুই গ্রুপে কামড়াকামড়ি করেছে, কোনো এক্সাম্পল আছে? নাই। দেখুন, এই যে ফজরের নামাজের পর মিটিং করে অশোভন আচরণে জড়ায়, এগুলোর বিরুদ্ধে এই কুচ্ছা রটনা বা এগুলোকে এইভাবে উপস্থাপন করার অর্থ হচ্ছে ফজরের নামাজে যারা যায়, ফজরের নামাজের পর যারা মিটিং করে, এদেরকে হত্যাযোগ্য করে তোলা। এরা যদি আবার ক্ষমতা পায়, এই জন্য এদেরকে ক্ষমতা আসতে দিব না আমরা। ফজরের নামাজ যারা পড়তে যাবে বিশ্ববিদ্যালয়গুলোতে, এই প্র্যাকটিস আওয়ামী লীগের মধ্যে ছিল, তাদেরকে ধরে ধরে শিবির ট্যাগ দিয়ে তাদেরকে হত্যা করেছে, আহত করেছে। তো দর্শক, এই কথার মাধ্যমে স্পষ্ট, এই রাকিবরা যদি ক্ষমতায় যায়, ওরা আওয়ামী লীগ তো শুধু শিবিরকে ধরতো, আর এরা চরমনাইকেও ধরবে, তাবলিগ জামাতকেও ধরবে। যে ফজরের নামাজ পড়তে যাও, ফজরের নামাজ পড়ে আবার মসজিদে বসে জিকির করো, এটা করতে পারবি না, তুই ওখানে রাজনীতি কর। মসজিদ থেকে টেনে বের করবে, নামাজরত অবস্থা থেকে বের করবে। এই ন্যারেটিভের অর্থ হচ্ছে এটা। ফজরের নামাজের পর মিটিং করে মহাসভা, এই কথার মাধ্যমে ফজরের নামাজ যারা পড়তে যায় এবং যারা জামাত শিবির বা ইসলামী রাজনীতি করে, তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হচ্ছে। লিমিট ক্রস করেছে। প্রসাব করে পানি নিতে পারে না, মসজিদ নিয়ে কথা বলে। আমরা ইসলামের ধারক বাহকদের শ্রদ্ধা করি, তবে মসজিদে যেন রাজনীতি কেন্দ্র না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। এর মানে মসজিদে বসে জামাত চরমনায় প্রোগ্রাম করতে পারবে না, এই দিকে ইঙ্গিত দিচ্ছে। অথচ জামাত চরমনায় সিংহভাগ প্রোগ্রাম মসজিদেই হয় এবং মসজিদে হবে। তুই না, তোর বাপ তারেক রহমান বাংলাদেশে এসে পারলে ফিরা, প্রত্যেকটা মসজিদে জামাত চরমনায় প্রোগ্রাম করবে। কোন বিএনপির পান্ডা বাধা দিতে আসলে মসজিদে খাম্বার সাথে বেঁধে রাখা হবে, পারলে ঠেকা। ওরা তো নামাজ পড়ে না, ওদের তো নামাজ কালাম লাগে না। কত বড় কথা আপনি চিন্তা করছেন, মসজিদের প্রোগ্রাম নিয়ে আপত্তি করে। আলেম ওলামারা সবাই এই বিএনপির বিরুদ্ধে সোচ্চার হন, নইলে আপনাদেরকে মসজিদ থেকে টেনে এনে হত্যা করবে, ওরা ক্ষমতায় আসতে পারে। দর্শক, একটা বিরাট সুখবর হচ্ছে, জুলাই সনদ, বিচার, সংস্কার, নির্বাচন সব এক প্যাকেজে নিয়ে আনছে এনসিপি, হাসনাত আব্দুল্লাহরা। এটি জনগণের দাবি, সবকিছুর ক্লিয়ার রোডম্যাপ থাকতে হবে। আর বিএনপি এর বিপরীতে করছে ধোঁয়াশা। কি? শুধু এখনই নির্বাচন, তাড়াতাড়ি নির্বাচন, নির্বাচনের রোডম্যাপ, কিন্তু বিচারের রোডম্যাপ এটা কখনো বলে না। জুলাই সনদ দিতে হবে এই সময়ের মধ্যে, কখনো বলে না।
এই সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে, এটা প্রতিনিয়ত বলে, জিকির করে, অজিফা। তো বিএনপির চালাকিটা এরকম যে নির্বাচনটা ফাঁকে আদায় করে নিতে পারলেই তো জুলাই সনদ, বিচার, সংস্কারগুলো এমনিতেই চাপা পড়ে। অতএব নির্বাচন দিয়ে এগুলো আমরা ধামাচাপা দিব, ৭১ দিয়ে ২৪ জুলাই সনদ ধামাচাপা দিব। কিন্তু না, এনসিপি এবার যেভাবে খেলছে তাতে বিএনপি কোনো ফাঁকফোকর পাবে না, কোনো সুযোগ পাবে না। দিন শেষে বিএনপির সামনে প্রতারণা কোনো সুযোগ থাকছে না, কারণ নির্বাচন, বিচার, সংস্কার, জুলাই সনদ সবগুলোকে এক প্যাকেজে আনছে এনসিপি। এনসিপির বক্তব্য স্পষ্ট এখান থেকে, হাসনাত আব্দুল্লাহর বক্তব্য, জুলাই সনদ, বিচার, নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে। এর মানে বিএনপি একটা দিয়ে একটা ধামাচাপা দিবে, কোনো সুযোগ নেই, সব একসাথে হতে হবে, এক প্যাকেজে থাকতে হবে। যেমন রোড ম্যাপের কথা বলা হচ্ছে, আপনি শুধু বলবেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন, এটাই তো রোড ম্যাপ না, এগুলো হবে না। আপনাকে বলতে হবে একই সাথে জুলাই সনদ কবে, অথবা জুলাই সনদের ভিতরে উল্লেখ থাকতে হবে। আপনাকে একই সাথে বলতে হবে যে বিচারের রোড ম্যাপই, কোন টাইমের মধ্যে কোন বিচার হবে, কবে রায় কার্যকর হবে, আওয়ামী লীগ নিয়ে কি হবে, সব এক প্যাকেজ হতে হবে। মানে একটা দিয়ে একটা ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। বিএনপি ডিসেম্বরে কেন নির্বাচন চেয়েছিল জানেন? যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আওয়ামী লীগের বিচার আর হয় না। ভারতের জন্য ডিসেম্বর নির্বাচন চাইতে বলেছে, আর ডিসেম্বর নির্বাচন মানেই ভারতের খেলা। আপনারা দেখেছেন যে ডিসেম্বর নির্বাচন ভারত কিভাবে খেলে, 18 সালে দেখেছেন না, ভাগ বাটোয়ারা করে। ডিসেম্বরের প্রতি ভারতের প্রীতি আছে, তো ভারতের কথাই ডিসেম্বরের উপর জিকির করেছিল তারেক রহমান, যাতে আওয়ামী লীগের বিচারটা না হয়। কিন্তু না, বিচার হবে, হচ্ছে, চলছে। রাজসাক্ষী দিচ্ছে এখন পুলিশের সাবেক আইজিপি হাসিনার লোক। এই রাজসাক্ষী বিচারকে অনেক ত্বরান্বিত করবে, অ্যাক্সিলারেট করবে, অনেক ইজিয়েস্ট করবে, সহজ করবে। এর বিনিময়ে আব্দুল্লাহ মামুন হয়তো খালাস পেতে পারেন। হ্যাঁ, পেতে পারেন, কারণ এখানে কমান্ডের বিচার হচ্ছে। ট্রাইব্যুনালে বেসিক্যালি যারা কমান্ড দিয়েছে, হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, এদের ফাঁসি হবে। এদের ফাঁসি দিতে আব্দুল্লাহ মামুনের মতো অতি গুরুত্বপূর্ণ লোকের রাজসাক্ষী খুব দ্রুত বিচারের পথ উন্মুক্ত করবে। রাজসাক্ষীর প্র্যাকটিসটা মূলত বিচার দ্রুত করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের লিগাল হিস্ট্রি যদি আপনারা দেখেন বা লিগাল ট্রেন্ডিং যদি দেখেন, রাজসাক্ষীর ব্যাপক প্র্যাকটিস আছে আমেরিকায়। কি জন্যে? তাড়াতাড়ি মামলা সলভ করতে। এবং এটা একটা ভালো প্র্যাকটিস যে ভুল স্বীকার করে ন্যায় বিচারের পক্ষে নেওয়া। অপরাধী নিজেই ন্যায় বিচার নিশ্চিত ভূমিকা পালন করে কোনো একটা কিছুর বিনিময়। কিসের বিনিময়? হয়তো বা সে খালাস পাবে বা তার লঘুদণ্ড হবে। এই জায়গাটা কাজে লাগাচ্ছে বাংলাদেশ সরকার। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাজসাক্ষী হতে পারে। আবার বিবিসি বাংলা যেভাবে, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস যেভাবে প্রমাণ করেছে যে হাসিনা সরাসরি গণহত্যার নির্দেশদাতা, সেখানে বিচারের আগেই তো রায় হয়ে গেছে, ওয়ার্ল্ড জনমত প্রতিষ্ঠিত, কিচ্ছু করার নেই, হাসিনার কোনো রাস্তা নাই। এখন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলছে যে ওটা ঠিক আছে হাসিনারই, কিন্তু ওটা হচ্ছে সেই হোলি আর্টিজান হামলার সময়, তখন বলেছে সবাইকে গুলি করো, কিন্তু এটা প্রমাণ করতে পারবে না। বয়সের ধরন, তখনকার বয়স এখনকার বয়স সব এক না, ফ্রিকোয়েন্সি, এগুলো সব হিসাব নিকাশ করেই বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস সামনে এনেছে। অতএব এটা বললে হবে না, একটা যুক্তি দিলে হবে না। ছাত্রলীগের কিছু পালাতক পান্ডা তো দেখলাম যে বলছেন আপনার হাসিনার ভয়েসই না, কিন্তু তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলছে হাসিনার ভয়েস। এখন তোমরা প্রমাণ করো যে এটা হোলি আর্টিজানের সময়, তখন প্রমাণ করতে পারবে না। আর বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে এতটা ধৈঞ্চা, এটা কোন সময় সেটা না বুঝে এটা যাত্রাবাড়ি ঘটনা বা জুলাইয়ের সাথে রিলেট করে, নেভার। আর ওই সময়ের ঘটনা ফাঁস হয় কিভাবে? ফাঁস হতো না, ওটা সিক্রেট ছিল, ওটা কবর। এইবার পালিয়েছে বলে এবারে ঘটনাগুলো ফাঁস হচ্ছে, সামনে আসছে। আওয়ামী লীগকে বাঁচাতে ডিসেম্বরে নির্বাচন, আরো নানান সুযোগ ভারতের কথায় বিএনপির, কোনো লাভ নেই। সব এক প্যাকেজে হবে। এক প্যাকেজে আনাটা বিএনপি ধান্দাবাজের রাস্তা বন্ধ করে দিচ্ছে। অসাধারণ, কোনো ফাঁকফোকরের প্রতারণার সুযোগ বিএনপি পাচ্ছে না। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অনেকে বলে আমরা নির্বাচন পেছাতে চাই। এটা ঠিক না, আমরা নির্বাচন চাই, কিন্তু অনেক সংস্কার ঠেকানোর নামে নির্বাচন পেছাতে চাই। তাহলে নির্বাচন পেছাতে চায় কারা? বিএনপি। কারণ যারা সংস্কার ঠেকাতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়, কারণ সংস্কার বিচার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। যারা জুলাই সনদ দিয়ে তালবাহানা করছে তারাই নির্বাচন পেছাতে চায়, কারণ জুলাই সনদ ছাড়া বাংলাদেশই চলবে না। হাসনাত আব্দুল্লাহ বলেন, 5 আগস্টের পূর্ববর্তী ব্যবস্থা ত্রুটিপূর্ণ, এই অবস্থায় ফিরবে না। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, তাদের নিয়ে নির্বাচন হবে। দেখেন, জুলাই সনদ, বিচার, এই বিষয়গুলো জামাতের চাইতে সবচেয়ে বেশি আস্থা রাখা যায় এনসিপির উপর। কারণ আওয়ামী লীগের বিচার না হলে
আওয়ামী লীগ ফিরে আসলে তখন এই হাসনাতদের সবাইকে হত্যা করবে। অতএব আওয়ামী লীগ যাতে আর কোনোদিন না ফিরতে পারে এই ব্যবস্থা করাটা এটা হাসনাতদের জন্য ওয়াজিব। এই যে হাসনাতটা করছে, এই জন্য আপনারা যারা চান যে আওয়ামী লীগ আর কোনোদিন না ফিরুক তারা হাসনাতদের পাশে থাকবেন, এই বিষয়। কারণ ওরা এই বিষয়ে সবচেয়ে আন্তরিক, জামাতের চাইতো। কারণ ওদেরকে হত্যা করবে ওদের জীবন বাঁচানোর জন্য। 15 আগস্টের যে বিপ্লব হয়েছিল 75-এ, সেখান থেকে শিক্ষা নিয়েছে। 15 আগস্ট যারা বিপ্লব করেছিল তারা যদি এই হাসনাতদের মতো একটা পলিটিক্যাল পার্টি করতো, তারা যদি রাজনৈতিক ক্ষমতা অর্জন করতো, তাহলে এদের ফাঁসি হতো না। কিন্তু রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি, যার ফলে সমগ্র জাতি মিষ্টি খাওয়াইছে 15 আগস্ট 75 সালে। কিন্তু সেই বিপ্লবীদের ফাঁসির বিরুদ্ধে একটা কথাও বলেনি, কোন রাজনৈতিক দল বলেনি। বরং বিএনপি জামাত তারাও মনে করেছে যে না, ইতিহাস কলঙ্ক মুক্ত হয়েছে। এটা হচ্ছে একটা বাস্তবতা। এই জন্য হাসনাতরা রাজনৈতিকভাবে যেভাবে ক্ষমতায়িত হচ্ছে, সামনে আসছে, এর মধ্য দিয়ে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না, এটা নিশ্চিত করে বিএনপির ধান্দাবাজি বন্ধ করবে। তিনি বলেন আগামীতে 5 আগস্টকে মব বলা হবে, কারণ আওয়ামী লীগকে ভোটে ফেরানোর নামে অপরাজনীতি চলছে। এটা হলে তারা আমাদের জঙ্গি আখ্যায়িত করবে। হ্যাঁ, এই যে হাসনাত বলেছেন, যে বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন যে ধানমন্ডি 32 ভাঙাকে মব বলছে রাজনৈতিক সুবিধার জন্য। এই জন্য জুলাই সনদ ছাড়া কোনো কথাই হবে না। জুলাই সনদ সংবিধানে আনতে হবে, সংবিধানের মূলনীতিতেও ঢুকাতে হবে, নইলে 5 আগস্টকে মব বলে এদেরকে হত্যা করবে। বিএনপি সেই রাস্তা তৈরি করে দেবে। এই জন্য বিএনপিকে কোনো ধান্দাবাজির রাস্তা